সালের দিকে তিউনিসিয়া দেশের বিভিন্ন শহর বা গ্রাম থেকে বাচ্চা চুরি হতে থাকে অহরহ। এই বাচ্চা চুরি বা কিডন্যাপের ঘটনা এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে কিছু মানুষ এ সময় দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে এই ব্যাপারটা নিয়ে তদন্ত হয়, কিন্তু তেমন কোনো গ্রুপ বা সিন্ডিকেটকে হাতে নাতে ধরা যায়নি। অবশ্য পরবর্তীতে এই বাচ্চা চুরির ঘটনা ধীরে ধীরে কমতে থাকে। তবে এই ঘটনাগুলোর জন্য তিউনিসিয়ার একটি গ্রাম খুবই আলোচনায় আসে সে সময়, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় গ্রামের উপর তেমন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এই গ্রাম মোটেও কোনো স্বাভাবিক গ্রাম ছিল না। অনেক ভীতিকর রহস্য ঘটনা এই গ্রামকে নিয়ে প্রচলিত আছে। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এরকম কিছু সত্য জায়গা বা সত্য ঘটনা নিয়ে বানানো মুভির গল্পগুলো শুনিয়েছি। কোনোটা ছিল কোরিয়ার কোনো ভৌতিক হাসপাতাল বা কোনোটা ছিল ইন্দোনেশিয়ার কোনো গ্রাম। তবে আজ শুধু জায়গা না, জায়গার সাথে এক ভয়ঙ্কর জাতির ঘটনাও শোনাবো। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে মুভিটি তৈরি করা হয়েছে। এটা তিউনিসিয়ার একটি ভয়ঙ্কর গ্রামের গল্প। এই গ্রামের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে কিছু বছর আগে এটি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। তবে গ্রাম বিলুপ্ত হলেও এখানকার ভয় এখনও মানুষের মন থেকে যায়নি। এই গ্রামকে সংক্ষেপে বলা হতো দাসরা। মুভির নামও হচ্ছে দাসরা। এটা তিউনিসিয়ার প্রথম হরর মুভি, কিন্তু প্রথম হরর মুভি হওয়া সত্ত্বেও এটা যা করে দেখিয়েছে তা বর্তমান সময়ে নামি দামি মুভি ইন্ডাস্ট্রিগুলো করে দেখাতে পারছে না। তাহলে কি ছিল এই গ্রামের অতীত? কেন এই গ্রাম এত ভয়ঙ্কর? কি তার রহস্য, আর কিভাবেই তা বিলুপ্ত হলো? আসুন গল্পের সাথে সাথে এই গ্রামের অতীত থেকে একটু ঘুরে আসা যাক। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। ঘটনার সময়টা হচ্ছে 2004 সাল। বছরের শেষ সময়, প্রচুর ঠান্ডা। এই শীতের হিমহিম রাস্তায় এক গাড়ি এগিয়ে চলেছে। গাড়িতে রয়েছে একটা বস্তার মতো বড় ব্যাগ, সেটা নড়াচড়া করছিল। জঙ্গল পেরিয়ে গ্রামে আসা হয়। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গ্রাম দাসরা। গ্রামে আসার পর গাড়ি থেকে এক লোক বের হন। এরপর ডিক্কি থেকে ওই ব্যাগটা বের করা হয়। লোকটা উচ্চস্বরে গান করছিলেন। তিনি বেশ খুশি। গ্রামের এক এলাকায় একটা অনুষ্ঠানের মতো আয়োজন করা হয়েছে, কিন্তু অনুষ্ঠানের পরিবেশ মোটেও সুবিধার লাগছিল না। বিশেষ করে মহিলাদের আচরণ দেখে মনে হচ্ছে এখানে কোনো ধরনের রিচুয়াল বা ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু একটা করা হবে। একটা বিশাল পাথরের মধ্যে পানি ঢালা হয়। এরপর দেখা যায় ওই লোকটা তার ব্যাগের মধ্য থেকে একটা মেয়েকে বের করে আনে। মেয়েটার বয়স 5 থেকে 7 বছরের মধ্যেই হবে। মেয়েটাকে পাথরে এভাবে শোয়ানো হয়, মেয়েটা পুরোপুরি অচেতন। এক লোক এসে মেয়েটার চোখ ঘেঁটে দেখেন চোখের সাদা অংশে একটা কালো দাগ ছিল। লোকটা তখন বলে তারা তাদের কাঙ্ক্ষিত মেয়ে পেয়ে গেছে। এরপর দূর থেকে অন্য আরেকটা লোক একটা ছুরি নিয়ে আসেন, আর তারপর এই মেয়েকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় আশেপাশের মানুষের আচরণ দেখে মনে হচ্ছিল এটা এই গ্রামে নতুন না, এগুলো এখানে রীতিমতো হচ্ছে। মানুষ হত্যার পাথরটা ধৌত করা হয়। এরপর তারা তাদের কোনো এক বিশেষ কাজে লেগে পড়েন। এই গ্রামটার অবস্থান তিউনিসিয়ার একদম গহীনে। অনেক পাহাড় জঙ্গল পেরিয়ে এখানে আসতে হয়। এবার আসা যাক এই গ্রাম থেকে অনেক দূরের এক শহরে। শহরের রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন ইয়াসমিন। ইয়াসমিন গল্পের অন্যতম প্রধান চরিত্র। সে তার কলেজে আসে। এখানে সে সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করছে। কলেজে ইয়াসমিনের সবথেকে কাছের 2 বন্ধু বিলেল এবং ওয়ালিদ। তারা 3 জনই পড়ালেখায় বেশ ভালো। ইয়াসমিনদের সামনেই সেমিস্টার ফাইনাল, আর এই ফাইনাল পরীক্ষার আগে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদেরকে বিশেষ কিছু টপিকে গবেষণামূলক রিপোর্ট তৈরি করতে হবে। এটা আর কি এক ধরনের প্রজেক্ট, যেখানে শিক্ষার্থীরা রিপোর্টার হিসেবে কোনো বিষয় ডকুমেন্টারি বানাবে বা সংবাদ তৈরি করবে। এই টপিকগুলো দেশের যে কোনো ব্যাপারে হতে পারে, তবে এখানে যে গ্রুপ যতটা বেশি ইউনিক বা ইন্টারেস্টিং টপিকে রিপোর্ট বানাবে তাদের ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা তত বেশি। এখানে ইয়াসমিনরা 3 বন্ধু মিলে এক গ্রুপ। ক্যান্টিনে দুপুরের খাওয়ার সময় তারা এই প্রজেক্টের ব্যাপারেই কথা বলছিল। ওয়ালিদ আজ আবার নিজে স্যান্ডউইচ বানিয়ে এনেছে। বিলেল তখন একটা কামড় খেয়ে দেখে, কিন্তু স্যান্ডউইচের স্বাদটা একদম বাজে। যাই হোক,
এখানে ইয়াসমিনদের কথা হলো তারা সবথেকে ইউনিক এবং আকর্ষণীয় গল্পের রিপোর্ট বানাবে। তো এ সময় ওয়ালিদ বলে সে কয়েকদিন আগে একটা অদ্ভুত ঘটনা শুনেছে। ওয়ালিদের মার একজন আত্মীয় এই শহরের এক মানসিক হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন। তো ওই নার্স বলেছিলেন তাদের হাসপাতালে মঞ্জিয়া নামক এক রোগী আছে। এই রোগীটা খুবই অস্বাভাবিক। তার আচার আচরণ চেহারা এতটাই বিদঘুটে যে হাসপাতালের বেশিরভাগ মানুষ এই মহিলাকে ডাইনি মনে করে। শুধু যে চেহারার জন্যই তাকে এরকম মনে করা হতো তা কিন্তু না, আরও ঘটনা আছে। আজ থেকে প্রায় ২০ বছর আগে এই মহিলাকে এক পরিত্যক্ত রাস্তায় খুঁজে পাওয়া গিয়েছিল। এ সময় মহিলার বয়স ছিল ২০ থেকে ২৫-এর মধ্যে, আর খুঁজে পাওয়ার সময়টাই সে পুরোপুরি নগ্ন ছিল, আর তার গলায় ছিল বেশ বড় একটা কাটার দাগ। মানে তাকে গলা আধা কাটা অবস্থায় খুঁজে পাওয়া যায়। মনে হচ্ছিল সে খুন হতে হতে বেঁচে গেছে। এই মহিলাকে নিয়ে পরে অনেক তদন্ত হয়, খবরে নানা আর্টিকেলও বেরিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার সাথে যে কি হয়েছে তা পুরোটাই রহস্য। পরবর্তীতে এই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়, আর এখানেই তাকে নাম দেয়া হয়েছিল মঞ্জিয়া। মঞ্জিয়া অদ্ভুত এক ভাষায় ও কণ্ঠে কথা বলেন, গভীর রাতে হুট করে চিৎকার করে ওঠেন, আর হামাগুড়ি দিয়ে পুরো হাসপাতালে ঘুরে বেড়াতেন। আরও নানা আজগুবি আচরণ তার। একসময় তিনি এতটাই হিংস্র হয়ে পড়েন যে তাকে এখন অন্য সব রোগীদের থেকে আলাদা করে রাখা হয়েছে। তিনি আসলে মানসিকভাবে অসুস্থ, কিন্তু তার অতীতে অবশ্যই একটা অন্যরকম গল্প থাকার কথা। তো এই গল্পটাই হচ্ছে এখন ওয়ালিদদের প্রজেক্টের বিষয়। তারা মঞ্জিয়ার রহস্য বের করার উপর একটা ডকুমেন্টারি বানাবে। সে কি আসলেই কোনো ডাইনি, নাকি আড়ালে অন্য কোনো ঘটনা আছে? যেহেতু এটা একটা ইউনিক এবং ইন্টারেস্টিং টপিক, তাই ইয়াসমিনরা রাজি হয়েছিল। এদিকে দেখা যায় এক বাসায় এক মৃত লোকের গোসল কাজ হচ্ছে। খুব সুন্দর করে কাজটা সম্পন্ন করা হয়। গোসল দেওয়ার দায়িত্বে ছিলেন জনাব বশির আলী। বশির একজন ইমাম এবং ইয়াসমিনের নানা যান। একসময় ইয়াসমিন তাকে কল করে। ইয়াসমিন বলে তাদের একটা প্রজেক্টে কাজ আছে, তাই তার আজকে বাসা ফিরতে দেরি হয়ে যাবে। রাতে বাসায় এসে ইয়াসমিন গোসল নিচ্ছিল। এ সময় হঠাৎ তার পা বেয়ে রক্ত গড়িয়ে পড়া শুরু হয়। অদ্ভুত ব্যাপার, এই রক্ত আসলো কোথা থেকে? আবার এ সময় হঠাৎ বাথরুমে কোনো এক বোরখা পরিহিত মহিলাকে ঢুকতে দেখা যায়। দরজা লাগা সত্ত্বেও সে ভিতরে এসেছে। একটা হাত এসে বাথটাবের পর্দাটা আঁকড়ে ধরে। হাতের যা আকৃতি তাতে এটাকে অন্য কিছু মনে হচ্ছিল। আর এই দৃশ্যের সাথে ইয়াসমিনের ঘুম ভেঙে যায়। এটা একটা দুঃস্বপ্ন ছিল। তৎক্ষণাৎ নানাজান বশির সেখানে চলে আসেন। ইয়াসমিনকে শান্ত করা হয়। ইয়াসমিন বলছিল সে নাকি আবার ওই একই স্বপ্ন দেখেছে। এখানে জানা যায় ইয়াসমিন মাত্র যে স্বপ্নটা দেখল, স্বপ্নে যে বোরখা পরিহিত এক মহিলা রয়েছে, এই মহিলার স্বপ্ন নাকি ইয়াসমিন বাচ্চা বয়স থেকেই দেখে। এই বোরখা পরিহিত মহিলা স্বপ্নে নানা অবস্থায় এসে ইয়াসমিনকে ভয় দেখায়। এজন্য ইয়াসমিন রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। বশির এটা শুনে প্রতিবারের মতো আবারও চিন্তিত হন, অন্যদিকে মুখ করে নেন। ইয়াসমিন বলছিল এই স্বপ্নগুলো থেকে কি সে মুক্তি পাবে না? তার নানাজান তো ইমাম, সে কিছু একটা করুক। নানাজান বশির তখন মুখ ফেরান এভাবে। ইয়াসমিনের হাতে কামড় দেয়া হয়। সে প্রচণ্ড চিৎকার করছিল। এরপর ইয়াসমিনের চোখ আবারও খুলে যায়। মানে এটাও সে স্বপ্নেই দেখেছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে ইয়াসমিন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নের মধ্যে আবার সে ঘুমিয়ে অন্য আরেক ভৌতিক স্বপ্ন দেখে। খুবই অদ্ভুত ব্যাপার, স্বপ্নের মধ্যে স্বপ্ন। এদিকে আবার আজ সকালে ইয়াসমিনরা মানসিক হাসপাতালটায় যাবে। মঞ্জিয়া সেখানে আছে, তার সরাসরি একটা সাক্ষাৎকার নেওয়া দরকার। এরপরই হাসপাতাল পরিচালকের সাথে ইয়াসমিনদের কথা হয়। পরিচালক তার হাসপাতাল নিয়ে অনেক কথাই বলেন, কিন্তু ইয়াসমিন যখনই মঞ্জিয়ার প্রসঙ্গটা তুলে ধরে তখন পরিচালক আর সাড়া দেন না। তার মুখ শুকিয়ে যায়। তিনি সাফ বলে দেন এই হাসপাতালে মঞ্জিয়া নামের কেউ নেই। কিন্তু ইয়াসমিনরা জোরাজোরি করছিল। নানা আর্টিকেল দেখিয়ে বলা হয় এই হাসপাতালে এরকম একটা পেশেন্ট রয়েছে। পরিচালক তারপরও স্বীকার করেন না। শেষমেশ ইয়াসমিনদেরকে তাড়িয়ে দেয়া হয়। এসবে ইয়াসমিনরা বুঝতে পারে এই মঞ্জিয়ার কেসটা তাহলে খুবই গুরুতর। এতে তখন তাদের আগ্রহ আরও বেড়ে যায়। এখন এটা রিপোর্ট তারা বানাবেই। এখন হাসপাতাল কর্তৃপক্ষ তো মঞ্জিয়ার খোঁজ দিচ্ছে না, তাই ওয়ালিদ তখন একটা বুদ্ধি খাটায়। সে হাসপাতালের কিছু স্টাফকে ঘুষ দিয়ে এই মঞ্জিয়ার খোঁজটা নেয়। লুকিয়ে তার সাথে সাক্ষাৎকারেরও ব্যবস্থা করে দেওয়া হবে, তবে আজ না, আগামীকাল। কাল একদম রাতে ওয়ালিদদেরকে আসতে বলা হয়। ওই দিন বিকালে ইয়াসমিন এক পাবলিক লাইব্রেরি এসেছিল। এখানে সে মঞ্জিয়ার খুঁজে পাওয়া স্থানের কিছু তথ্য নিতে এসেছে। সে আর্টিকেল থেকে পাওয়া একটা ম্যাপ ঘেটে দেখছিল, কিন্তু এ সময় দূরে এক বুড়ি মহিলাকে হেঁটে যেতে দেখা যায়। সে অদ্ভুত শব্দ করে হাঁটছিল। আর ইয়াসমিন ব্যাপারটা পর্যবেক্ষণ করতে গেলেই দেখে বইয়ের ট্রেটা আছে, কিন্তু সাথের মহিলাটা উধাও।
পরে দেখা যায় তার পিছনেই রয়েছে সেই মহিলা। তার মুখের আকৃতি খুবই বিভৎস। তিনি দ্রুত বেগে এগিয়ে আসেন। ইয়াসমিন লুকিয়ে পড়েছিল, আর এখানে এক বিভৎস হাত এসে ইয়াসমিনকে আঁকড়ে ধরে। ইয়াসমিন চিৎকার করছিল। চিৎকার শুনে বিলেল চলে আসে, আর মুহূর্তেই তখন হাতটাও উধাও হয়ে যায়। ইয়াসমিন বুঝতে পারছে না হুট করে তার সাথে এসব কি শুরু হলো। আগে তো সে শুধু স্বপ্ন দেখত, এখন তো চোখের সামনেই হচ্ছে এসব। পরের রাতে যথারীতি ওয়ালিদরা ওই হাসপাতালে যায়। হাসপাতালের যে রোগীগুলো খুবই অস্বাভাবিক, তাদেরকে বিল্ডিংয়ের একদম নিচতলার একটি বিশেষ কলোনিতে আলাদা করে রাখা হয়েছে। ইয়াসমিনরা সেই কলোনিতে চলে আসে। ওয়ালিদ এখানে একটু বেশি ভয় পাচ্ছিল, তাই সে ভিতরে আসবে না। ভিতরে সব অস্বাভাবিক পেশেন্ট, তবে মঞ্জিয়াকে এদের থেকেও আলাদা করে রাখা হয়েছে। এক নার্স বলে এই মঞ্জিয়া যখন নাকি এখানে এসেছিল, সে আসার পর 6 মাস পর্যন্ত কোনো খাবার খায়নি। 6 মাস না খেয়েই বেঁচেছিল। পরে তাকে খাবার দিতে এসে এক গার্ড মারাত্মক রকমের আক্রমণের শিকার হয়। তাই ইয়াসমিনদেরকে বলা হচ্ছে তারা যেন সতর্ক থাকে। এরপর এক বিশেষ রুমে আসা হয়। এখানেই রয়েছে মঞ্জিয়া। এখানে তার হাত পা চেন দিয়ে বাঁধা ছিল। অন্ধকারাচ্ছন্ন এক রুমে বসে সে জোরে জোরে শ্বাস নেয়। তার এই নিঃশ্বাসের আওয়াজে তার কাছে যেতেও অস্বস্তি লাগছিল। দূর থেকে তার সাথে কথা বলা হয়। মঞ্জিয়াকে জিজ্ঞেস করা হয় 20 বছর আগে তার সাথে কি হয়েছিল, তাকে রাস্তায় এভাবে খুঁজে পাওয়ার কারণটা কি। কিন্তু মঞ্জিয়া কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। সে শুধু ইয়াসমিনকে ভালো করে লক্ষ্য করছিল। একসময় সে ইয়াসমিনকে কাছে ডাকে। ইয়াসমিন কাছে যে জিজ্ঞেস করে তার কি মনে আছে তার পরিচয়টা কি, তার গ্রাম বা শহর কোথায়। হঠাৎ এ সময় মঞ্জিয়া ইয়াসমিনের হাত খামচি দিয়ে ধরে। হাত কেটে রক্ত বের করে ফেলেছিল। মঞ্জিয়া কিছু একটা দেখে ইয়াসমিনকে বলে, আরে এটা তো তুই, অন্যরা কেউ তোকে বুঝতে না পারলেও আমি বুঝে ফেলেছি। ওয়ালিদরা তৎক্ষণাৎ সেখানে চলে আসে। ইয়াসমিনকে ছাড়িয়ে নেওয়া হয়। এ সময় আবার এক নার্সকে মঞ্জিয়া কামড় দিয়েও বসেছিল। পরবর্তীতে ইয়াসমিনরা তাদের বাসায় আসে। তার নানাজান তাকে ব্যান্ডেজ করে দিচ্ছেন। হাতে এত বড় ক্ষত দেখে বশির জিজ্ঞেস করেন এটা কিভাবে হয়েছে। ইয়াসমিন তখন মিথ্যা বলে যে এটা একটা বিড়ালের কামড়। তবে বশির সবার চোখমুখ দেখে বুঝতে পারেন এখানে অন্য কোনো ঘটনা আছে। ওয়ালিদরা চলে যায়। তবে যাওয়ার আগে ইয়াসমিনকে একটা ম্যাপ দেয়া হয়। এই ম্যাপটা ছিল আসলে মঞ্জিয়াকে খুঁজে পাওয়া স্থানের ম্যাপ। কাল তারা এই স্থানে যাবে, এরকম একটা ম্যাপ, তার মধ্যে হাতে ক্ষত। এসব দেখে বশির খুবই চিন্তায় পড়ে যান। তাই তিনি আগামীকাল ইয়াসমিনকে এক হুজুরের কাছে নিয়ে যাবেন। ইয়াসমিন যদিও সব হুজুরের কাছে যেতে চায় না, কিন্তু বশির অনেক চিন্তায় থাকায় তাকে নিয়ে যাবেই। রাতে ইয়াসমিন তার বন্ধুদেরকে কল দেয়। আগামীকাল বিকালেই তারা ওই জায়গাটায় যাবে। যেহেতু মঞ্জিয়ার কাছে কোনো তথ্য পাওয়া যায়নি, তাই তাকে খুঁজে পাওয়ার জায়গাটায় গেলে হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে। এ সময় আবার ইয়াসমিন তাদের ওই ম্যাপটা লক্ষ্য করলে দেখে ম্যাপের একটা জায়গায় ফুটো করে লাল দাগ করা। মঞ্জিয়ার সাথে দেখা করার আগেও কিন্তু এই ম্যাপে এরকম কোনো জায়গা চিহ্নিত করা ছিল না। মঞ্জিয়ার আক্রমণের পরে ম্যাপ এরকম হয়েছে, ব্যাপারটা বেশ অদ্ভুত। তাই তারা কাল এই চিহ্নিত করা জায়গাটাও একটু ঘুরে দেখবে। পরের সকালে ইয়াসমিনকে হুজুরের কাছে নিয়ে আসা হয়। এখানে হুজুর তাকে নানা প্রশ্ন করছিলেন, সে স্বপ্নে কি দেখে, দেখার পর কি হয়, কিন্তু এগুলোর উত্তর দিতে তার বিরক্ত লাগছিল। সে বলে সে ঠিক আছে। পরে সে দ্রুত চলে যায়। ইয়াসমিন যাওয়ার পর বশির হুজুরকে বলেন যে সে মোটেও ঠিক নেই। ছোটকাল থেকে সে যে স্বপ্নগুলো দেখছিল, বোরখা পরিহিত মহিলার স্বপ্ন, সেটা সে ইদানিং বেশি দেখছে। রাতে ঘুমাতে পারে না। আবার গতকাল সে হাতে একটা ক্ষত নিয়ে এসেছে। এ সময় হুজুর বলেন বশিরকে এখনও ইয়াসমিনকে ওই বিষয়গুলো জানায়নি। বশির বলেন না। হুজুর বলেন এখন কিন্তু ইয়াসমিনকে ওই বিষয়গুলো জানানোরই সময়। তখন বশির বলেন তিনি তো জানাতেই চান, কিন্তু বারবার তার মনে পড়ে যায় তার মেয়েকে দেয়া তার কথা। তার মেয়ে বলেছিল বশির যেন ইয়াসমিনকে এই ব্যাপারগুলো থেকে দূরে রাখে, এগুলো যেন তাকে কখনোই না জানায়। তাই বশির বলতে চেয়েও এগুলো বলতে পারে না। এখানে আসলে একটা বিশেষ ব্যাপারে কথা বলা হচ্ছে, যা গল্পের একদম শেষে জানা যাবে। বিকালে ওয়ালিদরা গাড়ি করে মঞ্জিয়ার খুঁজে পাওয়ার জায়গাটায় যাচ্ছে। যাত্রাপথে আবার হঠাৎ বিলেল অসুস্থ হয়ে পড়ে। তার বমি শুরু হয়। গাড়ি থামিয়ে সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল। এ সময় আবার অন্যদিক থেকে একটা গাড়ি এসে ইয়াসমিনদের পাশে থামে। গাড়ির লোক এসে জিজ্ঞেস করে কি হয়েছে, তাদের কি কোনো সাহায্য দরকার। ওয়ালিদ জানায় তেমন কিছু না, এটা একটু অসুস্থতা। এরপর ইয়াসমিনরা এগিয়ে যায়। তারা ম্যাপের চিহ্নিত স্থানের কাছাকাছি চলে এসেছিল, কিন্তু এই চিহ্নিত জায়গাটি রাস্তার পাশের কোনো এক জঙ্গলের ভিতরে রয়েছে। সেখানে যাওয়ার কোনো পথ নেই। তো তারা সেখানে কিভাবে যাবে, এই ব্যাপারে কথা বলার জন্য তারা তাদের গাড়ি থামায়। রাস্তার এক লোককে জিজ্ঞেস করা হয়। লোকটা কানে শুনতে পেতেন না।
তাই ইয়াসমিন তাকে ইশারায় বুঝায় এখানে কাছে একটা গ্রাম থাকার কথা, আর এখানেই কোথাও ২০ বছর আগে এক মহিলাকে উদ্ধার করা হয়েছিল। এরকম কোনো গ্রাম বা মহিলার ঘটনা সে কি জানে? লোকটা এটা শুনেই কেন জানি দ্রুত চলে যান। ইয়াসমিনদেরকেও ফিরে যেতে বলা হয়েছিল। এদিকে ওয়ালিদ তাদেরকে ডেকে বলে সে ব্রিজের পাশ দিয়েই জঙ্গলে যাওয়ার একটা উপায় দেখতে পাচ্ছে। এরপর ওয়ালিদকে সাথে নিয়ে তারা সেই জঙ্গলে যায়। তারা মনে করেছিল রাস্তার পাশের জঙ্গল তেমন একটা ঘন হবে না, কিন্তু এরকমটা না, জঙ্গলটা বেশ বড়। ভিতরে এসে এখানে কোনো গ্রামের পথ দেখা যায় না, তারপরও তারা চারদিকটা খুঁজে দেখছিল। এক জায়গায় বিলেল কি যেন দেখে থেমে যায়। ইয়াসমিনদেরকেও ডাকা হয়। দেখা গেল দূরে এক বাচ্চা মেয়ে দাঁড়িয়ে কি যেন চিবিয়ে খাচ্ছে। ইয়াসমিন তাকে ডাক দেয়, জিজ্ঞেস করে মেয়েটা কি করছে। তখন মেয়েটা মুখ ফেরায় এভাবে, সে একটা জ্যান্ত কাক খাচ্ছিল। ইয়াসমিনের ডাকে সে একটা অদ্ভুত হাসি দেয়, এরপর সে দ্রুত পালায়। বিলেলরা তাকে ফলো করে এবং ফলো করতে করতে তারা সেই কাঙ্ক্ষিত গ্রামে চলে আসে। এই গ্রামটাই ম্যাপে চিহ্নিত করা ছিল। গ্রামের পরিবেশ খুবই অদ্ভুত, মানুষের থেকে পশু পাখির পরিমাণই এখানে বেশি, আর ঘরে ঘরে মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। অবস্থা দেখে বোঝা যায় এখানকার মানুষরা মাংস খেতে খুবই ভালোবাসে। গ্রামে তেমন পুরুষ দেখা যাচ্ছে না, বেশিরভাগই মহিলা। আর এই মহিলাগুলো ইয়াসমিনদেরকে দেখে কেন জানি খুশি হয়, একটা বাজে হাসি দেয়। এ সময় আবার ওই লোকটাকেও এখানে দেখা যায়, মানে আর কি রাস্তার ওই গাড়ির লোকটা। লোকটা তাদেরকে পেয়ে খুবই আনন্দিত। লোকটার নাম সাবের, সেই গ্রামেই থাকে। ইয়াসমিনদেরকে বসতে দেয়া হয়, চা পান করা হচ্ছিল। এরপর জিজ্ঞেস করা হয় ইয়াসমিনরা এখানে কি জন্য এসেছে। তখন ইয়াসমিন তাকে মঞ্জিয়ার ব্যাপারটা খুলে বলে যে ২০ বছর আগে এই গ্রামেরই আশেপাশে হয়তো কোথাও ওই মহিলাকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু সাবের বলে সে এত পুরনো ঘটনা সম্পর্কে জানে না, তবে বৃদ্ধরা বলতে পারবে। কিন্তু কথা হলো তেমন কোনো বৃদ্ধ পুরুষ নেই এই গ্রামে, আর বৃদ্ধা মহিলারা অপরিচিত কারোর সাথে কোনো রকম কথা বলেন না, এটাই এখানকার নিয়ম। চারদিকে শুধু মাংসেরই গন্ধ পাওয়া যাচ্ছে। ইয়াসমিন তখন মজা করে বলে, আপনারা মনে হয় খুব মাংস পাগল, তাই না? সাবের জানায় শুধু পাগল না, মাংস তাদের প্রধান খাবার। এদিকে যেহেতু সন্ধ্যা হচ্ছিল, ইয়াসমিন এখন যাবে, কিন্তু সাবের বলেন এই গ্রামে এসেছে আর মাংস না খেয়ে গেলে কি হয়। ইয়াসমিনদেরকে রাতের খাবারের জন্য জোর করা হচ্ছিল। অন্যদিকে এক মাদ্রাসায় বশির খাটলি ধোয়ার কাজ করছেন, কিন্তু এখানে হঠাৎ কেন জানি পানি ধোয়ার রং ধীরে ধীরে লাল হতে হতে রক্তের আকার ধারণ করে। চোখের সামনে এসব হওয়াতে বশির অনেক ভয় পেয়ে যান। এরপর রাতে বাসায় এসে তিনি ইয়াসমিনের খোঁজ করছিলেন, কিন্তু ইয়াসমিন তো বাড়ি ফিরেনি। এ সময় ইয়াসমিনের রুমে তার প্রজেক্টের কাগজগুলো পাওয়া যায়। এখানে মঞ্জিয়ার ছবি ছিল, আর এটা দেখেই কেন জানি বশির খুবই ঘাবড়ে ওঠেন। তিনি খুব ভয় পেয়ে বারবার ইয়াসমিনকে কল করছিলেন, কিন্তু তারা যে দূরের গ্রামে গিয়েছে সেখানে তেমন নেটওয়ার্ক নেই, তাই যোগাযোগ হয় না। রাতে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে গ্রামের মহিলারা খাবার খাচ্ছিল, কিন্তু যেভাবে তারা মাংস খাচ্ছে তা যে কেউ দেখলেই অস্বস্তিতে পড়বে। কিছুক্ষণ পরে ইয়াসমিনদেরকেও খেতে দেয়া হয়। পোড়া মাংসের সাথে মগজ ভুঁড়ি, কলিজা সব একসাথে দেয়া হয়েছে। এগুলোতে ইয়াসমিনের একদম রুচি হচ্ছিল না, তবে বিলেল ও ওয়ালিদ কোনোভাবে খেয়ে নেয়। এ সময় ওই বাচ্চা মেয়েটিও চলে এসেছিল। সে এক মহিলার পাশে লুকায়, তাকে কিছু মাংসের টুকরো খেতে দেয়া হয়। মাংস পেয়ে সে খুবই খুশি, অদ্ভুতভাবে খাচ্ছিল। ইয়াসমিন তখন সাবেরকে জিজ্ঞেস করে এই মেয়েটা কি তার সন্তান। সাবের বলে না, এটা তার ভাতিজি। সে জানায় মেয়েটার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে এবং সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী, তাই এরকম। খাওয়া শেষ হলে ইয়াসমিনরা যেতে চাচ্ছে, কিন্তু সাবের তখন বলে এত রাতে এই জঙ্গল পথে যাওয়া তাদের ঠিক হবে না। জঙ্গলের পরিবেশে রাতে অন্যরকম হয়, তাই এখন গেলে বিপদ হতে পারে। কিন্তু ইয়াসমিন তারপরও যাবে, কারণ তার এই গ্রামে থাকার একদম রুচি হচ্ছিল না। তবে ইয়াসমিন এখানে গাড়ি চালাতে পারবে না, কারণ রাতে তার দৃষ্টিশক্তি কিছুটা দুর্বল। এজন্য ওয়ালিদকে গাড়ি চালাতে বলা হচ্ছে। কিন্তু ওয়ালিদ তখন আবার বলে তার গাড়ি চালানোও বিপজ্জনক, কারণ সে তার চশমা সাথে নিয়ে আসেনি। আর অন্যদিকে বিলেল গাড়ি চালাতে জানে না। তো এই পরিস্থিতিতে তাদেরকে এখানে বাধ্য হয়ে থাকতে হয়। ইয়াসমিনদেরকে একটি ঘরে নিয়ে আসা হয়েছিল। এখানেই নাকি পর্যটক বা অতিথিরা আসলে থাকে। ঘরে একটা অন্যরকম বাজে গন্ধ। রাতে তারা ঘুমায়। মধ্যরাতে ইয়াসমিন বাথরুমে এসেছিল। এ সময় হঠাৎ ওই বাচ্চা মেয়েটার হাসার শব্দ পাওয়া যায়। শব্দ শুনে ইয়াসমিন জানালায় গিয়ে দেখে জানালার বাইরে বেশ কিছু বোরখা পরিহিত লোক দাঁড়িয়ে আছে। এদের মধ্যে কেউ ছিল খুবই লম্বা, আবার কেউ একদম খাটো। এদের সাথেই আবার ওই মেয়েটাও ছিল। সে ঘুরে ফিরে তাদের পাশে খেলছে।
লোকগুলো মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়। এই দৃশ্যটা দেখে ইয়াসমিন আটকে উঠেছিল, সে জোরে চিৎকার দেয়। বিলেলরা দ্রুত সেখানে চলে আসে, কিন্তু তারা কাছে আসলে দেখা গেল লোকগুলো উধাও। খুবই অদ্ভুত ব্যাপার, চোখের পলকে তারা চলে গেল কিভাবে? তারা আসলে কি ছিল? পরের সকালে সাবের এসে কথা বলেন। তাকে অবশ্য রাতেরই ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হয় না। সাবের নাস্তা খাওয়ার জন্য বলছে, নাস্তার পর বিলেলটা যাবে। এ সময় ওয়ালিদ ঘরে বিলেলের ক্যামেরাটা দেখছিল। ক্যামেরায় দেখা যায় কত রাতে তাদের ঘুমানো রেকর্ডিং করা হয়েছে। ওয়ালিদ মনে করে এটা বিলেলের কাজ, তাই সে বিলেলকে ডাক দিয়ে বলে সে এরকম কেন করেছে। কিন্তু কিছুক্ষণ পর ওয়ালিদ দেখে বিলেল নিজেই এই ফুটেজে ঘুমিয়ে আছে, মানে সেই রেকর্ডিংটা করেনি। অন্য কারো হাতেই ক্যামেরাটা ছিল। সে আবার এক চাকু দিয়ে বিলেলের দিকে খারাপ ইঙ্গিত করছে। এ সময় বিলেল এসে তার ক্যামেরা চেক করতে চায়, কিন্তু ওয়ালিদ ক্যামেরাটা দিতে গিয়ে ভুলে সেই ভিডিওটা ডিলিট করে ফেলে। অন্যদিকে বশির ইয়াসমিনদের খোঁজে বেরিয়ে পড়েছিলেন। তিনি এখন এক রেল স্টেশনে। প্ল্যাটফর্মে দেখা যায় দূরেই কালো বোরখা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে। এই মহিলাকেই কিন্তু ইয়াসমিন তার স্বপ্নে দেখত। সরাসরি এটাকে এভাবে দেখতে পেয়ে বশির খুবই ঘাবড়ে যান। তিনি প্রার্থনা করছিলেন যাতে ইয়াসমিনের বড় কোনো বিপদ না হয়। এদিকে ইয়াসমিন গ্রামে কিছু মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করছে। এক প্রেগনেন্ট মহিলাকে জিজ্ঞেস করা হয় সে কয় মাসের অন্তঃসত্ত্বা। এটার উত্তরে সে বলে 7 মাস চলছে। সে আবার তখনই ইয়াসমিনের কানে এসে বলে এই মুহূর্তেই গ্রাম থেকে পালাতে, এখানে থাকার পরিণাম ভয়াবহ। তৎক্ষণাৎ আবার সেখানে সাবেরও চলে এসেছিল। মেয়েটাকে গালমন্দ করে তাড়িয়ে দেয়া হয়। সাবের ইয়াসমিনকে জিজ্ঞেস করে ওই মেয়েটা তাকে কি বলেছে। ইয়াসমিন এসব বলে না, শুধু বলে তারা কিছু মেয়েলি কথাবার্তা বলছিল। এতে সাবের আর তেমন কিছু বলে না। এদিকে আবার বিলেলদের গাড়িটা নাকি রাস্তার পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সেটা খোঁজার জন্য সাবের চলে যায়। এ সময় বিলেল তার সাথে যেতে চাইলেও সাবের কোনো মতেই তাকে নেয় না। বিলেলের এই ব্যাপারটা খুবই সন্দেহজনক লাগে, তাই সে নিজেই তখন জঙ্গল পথে এগিয়ে যায় তাদের গাড়িটা খোঁজার জন্য। কিছু পথ এগিয়ে বিলেল জঙ্গলের মাঝে চলে আসে। এখানে সে দেখে সাবের তার গাড়িতে বস্তার মতো একটা ব্যাগ তুলে নেয়। বস্তা থেকে রক্ত পড়ছিল। বিলেল এটা দেখে ভয় পেয়ে যায়। সে তখন আরেকটু এগিয়ে দেখে একটা বস্তা না, বেশ কয়েকটা বস্তা। এগুলো কোনো এক লোক এনে দিয়েছে। সাবের তাকে মোটা অঙ্কের টাকা দেয়। বিলেল ভয় তখন দ্রুত গ্রামের দিকে এগিয়ে যায়, ইয়াসমিনদেরকে জানাতে হবে। কিন্তু পথে সে পড়ে গিয়েছিল, আর যেখানে সে পড়ে যায় সেখানে একাধিক কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সাথে কিছু তাবিজ জাতীয় কাগজও পড়েছিল। এইসব দেখে তো বিলেল চরম আতঙ্কিত, এখানে বড় কোনো সমস্যা আছে। অন্যদিকে বশিরকে দেখা যায় তিনি এই গ্রামের ঠিকানা আগে থেকেই জানতেন। তিনি এখন যাত্রা পথে তার ভ্রম শুরু হয়। তার মনে হচ্ছিল তার সাথে থাকা যাত্রীগুলো তাকে ব্যঙ্গ করে প্রচুর হাসে। এদিকে ইয়াসমিন এসে ওয়ালিদের সাথে কথা বলছিল। ইয়াসমিন ওই মেয়েটার কথা বলে যে ওই মেয়েটা বলেছে এখানে তাদের থাকলে নাকি মহাবিপদ। ওয়ালিদ তখন হেসে বলে এগুলো বিশ্বাস না করতে, এই গ্রামের মহিলাগুলো সম্ভবত পাগল বা অসুস্থ। এরপর সাবের গ্রামে চলে এসেছিল, তার সাথে ওই বস্তাগুলো রয়েছে। গ্রামের মহিলাগুলো ওই বস্তাগুলো নিয়ে এক ঘরের দুয়ারে রাখে। দরজা থেকে একটা অদ্ভুত হাত বের হয়, বস্তাগুলোকে ছিনিয়ে নেয়। দূরে এ সময় ওই বাচ্চা মেয়েটাকেও দেখা যাচ্ছিল। পরে সাবের এসে ইয়াসমিনদের সাথে কথা বলে। সাবের জানায় ইয়াসমিনদের গাড়ির টায়ার নাকি চুরি হয়ে গেছে, তবে সমস্যা নেই, গাড়িটা গ্যারেজে দেয়া হয়েছে, বিকাল হতে হতে ঠিক হয়ে যাবে। এটা শুনে ইয়াসমিন অনেক রেগে ওঠে, তার এগুলো আর ভালো লাগছিল না। এর কিছু পর বিলেল চলে আসে। ইয়াসমিনদেরকে সে সব জানায়। সে বলে সাবেরের কাছে লাশ ভর্তি বস্তা রয়েছে, তবে ওয়ালিদ এগুলো বিশ্বাস করছিল না। তাই বিলেল তখন তাদেরকে সাবেরের কাছেই নিয়ে যায়। সাবেরের গাড়ি থেকে বস্তাগুলোকে বের করা হয়, কিন্তু এখানে চেক করে দেখা গেল এগুলো লাশ নয়, খাসি জবাই করা হয়েছে। বিকালে ইয়াসমিন তার কাপড় গোছাচ্ছিল। এ সময় সে তার জামার পকেটে একটা ডায়েরি পায়। এই ডায়েরিটি সম্ভবত গ্রামের ওই মহিলা তার সাথে কথা বলার সময় পকেটে ঢুকিয়ে দিয়েছে। ইয়াসমিন ডায়েরিটা পড়া শুরু করে। জানা গেল এই ডায়েরি যে লিখেছে সে একজন সাংবাদিক, এবং একসময় সেই গ্রামে ইনভেস্টিগেশনের জন্য এসেছিল। তথ্যসূত্রে তিনি জানতে পেরেছিলেন এই গ্রামে অদ্ভুত কী সব জানি হয়, তো এটা জানার জন্যই তিনি এসেছিলেন। এখানে কয়েকদিন থাকার পর তিনি আবিষ্কার করেন এই গ্রামের মানুষরা, বিশেষ করে মহিলারা, ব্ল্যাক ম্যাজিকে আসক্ত। তারা অদ্ভুত প্রকৃতির কিছু ব্ল্যাক ম্যাজিক করে। সাংবাদিক এই গ্রামে আসার পর থেকে এখানকার কোনো খাবার খেতে পারছিলেন না, বিশেষ করে মাংসগুলো। পরে ঘাটাঘাটি করে তিনি জানতে পারেন এগুলো কোনো পশুর মাংস নয়, এগুলো মানুষের তাজা মাংস।
মানুষের মাংসই এখানে রান্না করে খাওয়া হয়। আরও তদন্তের পর জানা গেল এই মাংসগুলো শুধুমাত্র বাচ্চাদের শরীর থেকে নেওয়া হয়েছে। এই বাচ্চাগুলোকে হত্যা করা হতো বিশেষ কিছু ব্ল্যাক ম্যাজিকের জন্য, আর তারপর তারা তাদের কাজ সম্পন্ন করে তারা এগুলো রান্না করে খায়। বিশেষ কিছু বাচ্চা রয়েছে যাদের চোখের সাদা অংশে এক ধরনের কালো দাগ বা হাতের তালুতে বিশেষ এক প্রকার রেখা থাকে। এগুলোই তাদের ব্ল্যাক ম্যাজিকের জন্য টার্গেট করা বাচ্চাদের শরীর। এই গ্রামের মানুষরা এরকম বাচ্চাদেরকে দূরের কোনো গ্রাম বা শহর থেকে কিডন্যাপ করে আনত, বা কখনো দেখা যেত কোনো হাসপাতাল থেকে কোনো বাচ্চা চুরি হয়েছে, রাস্তা থেকে কোনো ভিক্ষুক বাচ্চা উধাও, অনাথ আশ্রমের অনেক বাচ্চাই এর জন্য নিখোঁজ হয়েছিল সে সময়। এখানে যে ব্ল্যাক ম্যাজিকগুলো হতো এটার সর্দার ছিলেন এক বোরখা পরিহিত লম্বা মহিলা। তাকে গ্রামের সবাই খুবই ভয় করে। তিনি সহজে কারো সামনে আসতেন না, কথা বলতেন না। সে সময় নাকি দূর দূরান্ত থেকে নানা মানুষও এই গ্রামে এসে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিত। এই গ্রাম ছিল ব্ল্যাক ম্যাজিকের কারখানা। ডায়েরিতে সাংবাদিক লিখেছেন তিনি আজ চলে যাচ্ছেন, কিন্তু তার মনে হচ্ছে আজ রাতে ভয়ানক কিছু একটা হবে। এজন্য গভীর রাতে সাংবাদিক গ্রামের জঙ্গলে আসে। ওখানে ওই বোরখা মহিলার গ্রুপটা ছিল। অন্য আরেক দল দুটা বড় বস্তা এনেছে। বস্তাগুলোকে জঙ্গলের এক জায়গায় আড়াল করে রাখা হয়। সাংবাদিক তখন একটা বস্তা চুপ করে তুলে নেয়। পরে বস্তা খুলে দেখা গেল সেখানে একটা 3-4 বছরের বাচ্চা মেয়ে রয়েছে। মেয়েটার বাম হাতে একটা চাঁদের মতো জন্মদাগ ছিল। এই জন্মদাগটার কথা পরে ইয়াসমিন তার নিজের হাত চেক করে। দেখা গেল তার হাতেই রয়েছে সে জন্মদাগ। মানে ওই সাংবাদিক যে বাচ্চাকে উদ্ধার করেছিল সেটা ছিল ইয়াসমিন নিজেই। ইয়াসমিন গভীর মনোযোগে ডায়েরিটা পড়ে। জানা যায় ওই সাংবাদিক সেই বাচ্চাকে মানে ইয়াসমিনকে তার নিজের বাবার হাতে তুলে দিয়েছিল। আর সেই লোকটাই হচ্ছে ইয়াসমিনের নানাজান বশির। মানে বশির হচ্ছে সাংবাদিকটার বাবা। সেই ইয়াসমিনের নিজের নানাজান নন, ইয়াসমিন পালিত। ওই দিন বশির তার মেয়েকে অর্থাৎ সাংবাদিককে উদ্ধার করতে এসেছিলেন, কিন্তু সাংবাদিক যেতে চান না। তিনি বাকি বাচ্চাগুলোকে উদ্ধার করতে চাচ্ছিলেন। আর এটা করতে গিয়েই তিনি গ্রামবাসীদের কাছে আটক হন। গ্রামবাসীরা সাংবাদিকের ব্যাপারে সব জেনে গিয়েছিল, তাই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ডায়েরিতে এই পর্যন্তই লেখা ছিল। ইয়াসমিন ডায়েরিতে কিছু ছবিও পায়, আর ছবি দেখে সে পুরোপুরি হতবাক। কারণ এই সাংবাদিক আর কেউ নন, ইনি হচ্ছেন মঞ্জিয়া। মানে মঞ্জিয়া কোনো উইচ বা ডাইনি নয়, তিনি তো একজন ভালো রিপোর্টার। তিনি এই গ্রামে ইনভেস্টিগেশনে এসে ইয়াসমিনকে বাঁচায় এবং শেষে গ্রামবাসীদের নির্যাতনের শিকার হন। এজন্যই ওই দিন হাসপাতালে মঞ্জিয়া জন্মদাগটা দেখে বলেছিল যে সে ইয়াসমিনকে চিনে ফেলেছে, কারণ ইয়াসমিনই তো সেই উদ্ধার হওয়া মেয়ে। ডায়েরির এই ছবিগুলোতে মঞ্জিয়ার সাথে ওই অদ্ভুত বাচ্চা মেয়েটার ছবিও আছে। কিন্তু তাজ্জব ব্যাপার হলো মঞ্জিয়ার এই গ্রামে আসার সময় এই মেয়েটার বয়স যা ছিল তা এখনও সেরকমই আছে। মানে বিগত 20 বছর থেকে এই মেয়েটা বাচ্চা চেহারাতেই রয়েছে। ছবিতে মেয়েটার নাম লেখা ছিল রাবিয়া। এটা কোনো মানুষ হতে পারে না। এই ডায়েরি পড়ার সময়ই হঠাৎ এক মহিলার চিৎকার শোনা যায়। বিলাল ইয়াসমিনকে জানায় সামনের বাসায় এক বাচ্চা ডেলিভারি হচ্ছে। ভীতিকর ব্যাপার হলো ওই মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে, আর এরপর এক মহিলা ছুরি হাতে ওই ডেলিভারি ঘরে ঢুকে যায়। এক নবজাত শিশুকে ঘর থেকে বের করে আনে। শিশুটিকে এই বাচ্চা মেয়ের হাতে তুলে দেয়া হয়। মেয়েটা সেই বাচ্চা নিয়ে দৌড় দেয়। ইয়াসমিন তার পিছু করে। পিছু করতে করতে জঙ্গলের এক পরিত্যক্ত বিল্ডিংয়ে আসা হয়। বিল্ডিংয়ের একদম ভিতরে ঢুকে দেখা গেল ওই মেয়ে অর্থাৎ রাবেয়া এই নবজাত শিশুকে এক ঘরের সামনে ফেলে দেয়। ঘরের সামনে এরকম বাচ্চার অনেকগুলো কঙ্কাল আগে থেকেই পড়েছিল। ঘর থেকে এ সময় একটা ভীতিকর প্রাণীর মতো কিছু একটা বেরিয়ে আসে। এটাকে দেখে লোকগল্পের ডাইনির মতো মনে হচ্ছিল। সে বাচ্চাটাকে পাওয়া মাত্রই জ্যান্ত চিবিয়ে খায়। ইয়াসমিন দূর থেকে এগুলো রেকর্ড করে, কিন্তু এ সময় তার ফোনে কল আসায় রাবেয়া টের পেয়ে যায়। ইয়াসমিন চরম আতঙ্কে সে পালাচ্ছিল। সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এভাবে পালিয়ে সে এক গুহার মতো ঘরে আসে। ঘরে প্রচুর গন্ধ। ইয়াসমিন তখন আলো জ্বালায়। আলো জ্বালিয়ে দেখা গেল চারদিকে মাংসের ছিন্ন ভিন্ন অংশ পড়ে আছে। একাধিক হাঁড়িতে বড় পরিসরে রান্না হচ্ছিল। টেবিলে কাপড় দিয়ে কি জানি ঢাকা রয়েছে। ইয়াসমিন এটা তুলতেই মানুষের হাত পায়ের তাজা অংশ দেখতে পায়। মানে এখানে মানুষের মাংস রান্না হচ্ছে। চারদিকে শুধু লাশ আর লাশ, শরীরের টুকরো টুকরো অংশ পড়ে আছে। এসব দেখে ইয়াসমিনের বমি শুরু হয়। সে এসব সহ্য করতে পারছিল না। সে দৌড়ে বিলালের কাছে আসে। এই মুহূর্তেই তাদেরকে পালাতে হবে। কিন্তু দরজায় কে জানি নক করছিল। বিলাল এটা চেক করতে গেলেই রাবে এক ছুরি দিয়ে বিলালের পেট কেটে দেয়। বিলালের পেট কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে যাচ্ছিল। মুহূর্তেই সে মারা যায়।
এরপর গ্রামের মহিলারা এসে ইয়াসমিনের সামনেই বিলালের লাশটা কুপিয়ে টুকরো টুকরো করে। ইয়াসমিন চিৎকার করছিল, পরিস্থিতি কল্পনার বাইরে। তবে ভাগ্যক্রমে এ সময় বশির চলে আসেন। তিনি এসে ছুরা পড়ছিলেন। এতে মহিলাগুলো একটু শান্ত হয়, আর শান্ত হলেই বশির ইয়াসমিনকে নিয়ে পালান। পালিয়ে তারা জঙ্গলে চলে এসেছিল। আর এ সময় ওয়ালিদের চিৎকার শোনা যায়। এগিয়ে গিয়ে দেখা গেল ওয়ালিদ মারাত্মকভাবে আহত। অন্যদিকে রাবেয়াকে দেখা যায় সে ওই কথিত ডাইনিটিকে বিল্ডিং থেকে বের করে দিয়েছে। সে জঙ্গলে এসে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল, আর এদিকে ওই লম্বা কালো মহিলাগুলো অদ্ভুত সুরে গান করছে। এই চিৎকার ও গানের ধ্বনিতে এতই বাজে পরিবেশ তৈরি হয় যে জঙ্গলের একাধিক কাক তখন মরে মরে পড়ে যায়। বশির ভয়ে ইয়াসমিনকে আগে পালাতে বলে। বশির ওয়ালিদকে নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে। ইয়াসমিন কিছু দূর পালিয়ে যায়, কিন্তু দেখা গেল বশিরের গলায় ছুরি চালানো হয়েছে। বশির চিৎকার দেয়। ইয়াসমিন পিছন ফিরে দেখে এই ছুরি চালিয়েছে ওয়ালিদ, সেই গ্রামেরই সদস্য। ওয়ালিদ হচ্ছে বন্ধুরূপে চরম শত্রু। এতদিন সে ইয়াসমিনের সাথে থেকেছে যাতে সে একদিন ইয়াসমিনকে ভুলিয়ে ভালিয়ে এই গ্রামে নিয়ে আসতে পারে। কারণ ইয়াসমিন তো ছিল তাদের গ্রামের টার্গেট করা বাচ্চা মেয়ের একজন, যাকে মঞ্জিয়া পূর্বে বাঁচিয়ে দিয়েছে। এজন্যই ওয়ালিদ এই মঞ্জিয়ার গল্পটা ইয়াসমিনদেরকে শুনিয়েছিল। ওই ম্যাপে যে দাগানো চিহ্নটা পাওয়া যায় এটাই ওয়ালিদই দাগিয়েছে। আর এজন্যই ওই দিন গাড়ি থামালে ওয়ালিদ তখন এই জঙ্গলের ভিতরের রাস্তাটা দেখিয়ে দেয়, কারণ ওয়ালিদ তো তার গ্রামের পথ চিনত। ওয়ালিদ তার গ্রামের মতো মানুষদের মাংস খায়, এজন্যই তার বানানো স্যান্ডউইচের স্বাদ ছিল অন্যরকম, কারণ এগুলো মানুষের মাংস দিয়ে বানানো ছিল। আবার ইয়াসমিন যখন দ্রুত এই গ্রাম থেকে বের হতে চাচ্ছিল, তখন ওয়ালিদ এই কারণেই নানা অজুহাতে ইয়াসমিনদেরকে থামিয়ে রাখে। সে চশমা আনেনি, গাড়ি চালাতে পারবে না, গ্রামের মহিলারা পাগল, এরকম নানা অজুহাত সে দিয়েছিল। এগুলো বুঝতে পেরে ইয়াসমিনের আর্তনাদ শুরু হয়ে যায়। তার এত কাছের বন্ধুই ছিল তার চরম শত্রু। কালো মহিলাগুলো সেখানে চলে আসে, ইয়াসমিনকে বেঁধে ফেলা হয়। এরপর ইয়াসমিনকে একটি ঘরের সামনে নিয়ে আসা হয়েছে। ওই ঘর থেকে কথিত ডাইনিটি বেরিয়ে আসে, আর এরপর সে ইয়াসমিনকে মেরে খেয়ে নেয়। আর এখানে এই মুভির গল্পটির শেষ হয়। এই মুভির পুরো গল্পটা দাসরা গ্রামের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে। মুভির শেষে দাসরা গ্রামের অতীতের কিছু ছবি দেখানো হয়। সে সময় গ্রামবাসীরা এরকম ব্ল্যাক ম্যাজিক বা ডাইনি বিদ্যায় আসক্ত ছিল। মুভিতে দেখানো ইয়াসমিন বা ওয়ালিদ এরা আসলে বাস্তবে ছিল না, কিন্তু গ্রামের অবস্থাটা বোঝানোর জন্য এদেরকে গল্পে নেওয়া হয়েছে। গল্পে রাবেয়া নামের একটা মেয়ে আছে, এবং ওই কালো বোরখার মহিলাগুলো এবং শেষের এই প্রাণীটা, এদের সবাইকে মুভিতে উইচ বা ডাইনির সাথে তুলনা করা হয়েছে। ওই গ্রাম থেকে দূরে যে গ্রামগুলো ছিল সেখানকার মানুষরা বলাবলি করত এগুলো হচ্ছে উইচ বা ডাইনি। তারা নাকি এদেরকে দেখেছে, এদের কার্যকলাপ দেখেছে। তো তাদের এই কথাগুলো থেকেই মুভিতে এদেরকে এভাবে দেখানো হয়। তবে মোট কথা হচ্ছে এই গ্রামের পরিবেশ বা গ্রামবাসীদের এরকম ব্ল্যাক ম্যাজিকের বিশ্বাস, এগুলো একসময় দাসরা গ্রামে ছিল। টিউনিশিয়ার অতীতের বিভিন্ন পত্রিকায় ঘাটলে এই তথ্যগুলো পাওয়া যায়। গ্রামবাসীরা এই ধরনের কাজগুলো করত শয়তানের সাথে চুক্তি করার জন্য, যাতে করে তারা দীর্ঘায়ু কামনা করতে পারে, হাজার শত বছর বাঁচতে পারে। কিন্তু দীর্ঘায়ু তো দূরে থাক, এই গ্রাম ও জাতি দুটোই এখন বিলুপ্ত হয়ে গেছে। এগুলো আসলে কুসংস্কার ছিল, আর এই কুসংস্কারের বলি হয়েছে অসংখ্য বাচ্চা। কুসংস্কার, ব্ল্যাক ম্যাজিক এগুলোর কোনোটাই কোনোদিন ভালো কিছু বয়ে আনতে পারে না। এই গল্প, এই গ্রাম তারই প্রমাণ। তো এই ছিল দাসরা গ্রাম এবং তার কালো অতীত। আচ্ছা, এখন কথা হলো, আমি তো আপনাদেরকে এরকম কিছু জায়গার উপর বানানো মুভির গল্পগুলো মাঝে মাঝে বলি। আপনাদের কি এরকম কোনো জায়গা বা এরকম কোনো ভৌতিক ঘটনা জানা আছে? জানা থাকলে কমেন্ট করে ফেলেন, আমি তো পড়বই। শুধু আমি না, এই ভিডিও যারা যারা দেখতে আসবে তারাও এই কমেন্টগুলো পড়ে দেখবে। ভালো থাকবেন সবাই।